নমস্কার বন্ধু, বুকে যে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনার মাথাটা খুব ভারী হয়ে আছে, যেন মাথার ভেতরে একসাথে 100 জন মানুষ চিৎকার করছে, চারপাশ থেকে তথ্যের পাহাড় আপনার উপর ভেঙে পড়ছে, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, ইমেল, অফিসের মিটিং আর বাড়ির পড়ে থাকা এক গাদা কাজ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের অভাব নেই, বরং তথ্যের ওভারলোড বা অতিরিক্ত চাপে আমরা পিষ্ট। আজ আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়, এটি আপনার মস্তিষ্ককে নতুন করে সাজানোর একটি ম্যানুয়াল। আজ আমরা আলোচনা করব ড্যানিয়েল লেভিটিনের মাস্টারপিস দ্য অর্গানাইজড মাইন্ড। এই পুরো বিষয়টি আমরা বুঝব আরিয়ান নামের এক যুবকের গল্পের মাধ্যমে। আরিয়ানের গল্পটা হয়তো আপনার বা আমার মতো অনেকেরই গল্প। তাহলে চলুন জীবন বদলে দেওয়ার মতো এই গভীর যাত্রাটি শুরু করা যাক। অধ্যায় 1, তথ্যের বন্যা এবং আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা। শহরের ব্যস্ততার কোলাহলের মাঝে একটি পুরনো কাঠের গন্ধমাখা লাইব্রেরি ছিল। সেখানকার পরিবেশ এতটাই শান্ত ছিল যে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দও যেন কোনো সঙ্গীতের মতো শোনাত। ঠিক সেখানেই 34 বছর বয়সী আরিয়ান তার প্রতিদিনের দৌড়ঝাঁপ থেকে কিছুটা সময় চুরি করে এসে বসত। আরিয়ান পেশায় একজন আইটি প্রফেশনাল। তার জীবন স্ক্রিন, কোডিং আর ইমেলের মাঝে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যেন এক মাকড়সার জাল। সে সব সময় ক্লান্ত বোধ করত, যেন ঘুমানোর পরেও ক্লান্তি তাকে ছেড়ে যাচ্ছে না। সেদিন আরিয়ান লাইব্রেরির সেলফ থেকে একটি বই টেনে নিল, দ্য অর্গানাইজড মাইন্ড, থিঙ্কিং স্ট্রেট ইন দ্য এজ অফ ইনফরমেশন ওভারলোড। বইটির প্রথম পাতাতেই লেখা ছিল, আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতার সীমাবদ্ধতাকে বুঝুন, আন্ডারস্ট্যান্ড দ্য লিমিটস অফ ইউর অ্যাটেনশনাল সিস্টেম। আরিয়ান একটু থমকে গেল। অ্যাটেনশনাল সিস্টেম, এটা আবার কি? সে পড়তে শুরু করলো এবং লেখক ড্যানিয়েল লেভিটিন একটি তিতা সত্য সামনে আনলেন। আমাদের মস্তিষ্ক একই সময়ে সব জিনিসের। আরিয়ানের মনে পড়ে গেল তার গত সপ্তাহের কথা। সে একদিকে ইমেল লিখছিল, অন্যদিকে ক্লায়েন্টের কল ধরছিল আর মাথায় কোডিং চলছিল। ফল, কোডিংয়ে বড় ভুল হলো আর সেটা ঠিক করতে তার পুরো উইকেন্ড নষ্ট হয়ে গেল। বইটিতে লেখা ছিল, যখনই মস্তিষ্ক এক কাজ থেকে অন্য কাজে সুইচ করে তখন তাকে কগনিটিভ কস্ট দিতে হয়। অর্থাৎ প্রতিবার কাজ বদলানোর সময় আপনার মস্তিষ্ক কিছুটা মানসিক শক্তি হারিয়ে ফেলে। আপনি দক্ষ হচ্ছেন না, আপনি আসলে আপনার মস্তিষ্ককে ক্লান্ত করে ফেলছেন। আরিয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। সে চেয়ারে হেলান দিয়ে ভাবল, ছোটবেলায় যখন সে শুধু একটা জিনিসের উপর মনোযোগ দিত, সেটা পড়াশোনা হোক বা ক্রিকেট, সে কত খুশিতে থাকত। আজকের এই স্মার্ট পৃথিবী তাকে আসলে বিভ্রান্ত করে দিয়েছে। সে ঠিক করল, এখন থেকে সে তার একাগ্রতাকে পাহারা দেবে। অধ্যায় 2, বাইরের পরিবেশ স্মৃতিশক্তির আসল সহায়ক। পরদিন সন্ধ্যায় আরিয়ান যখন বাড়ি ফিরল, তার অবস্থা খুব খারাপ। সে বাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না, আর সেটা খুঁজতে খুঁজতেই আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলল। তখনই তার টেবিলে রাখা বইটির কথা মনে পড়ল। সে দ্বিতীয় অধ্যায়টি খুলল, স্মৃতিশক্তিকে সাহায্য করার জন্য বাইরের পরিবেশকে গুছিয়ে রাখুন, অর্গানাইজ এক্সটার্নাল এনভায়রনমেন্টস টু এইড মেমোরি। লেখক এখানে খুব চমৎকার একটা কথা বলেছেন। আমাদের মস্তিষ্কের ক্ষমতা সীমিত। প্রতিটা ছোটখাটো জিনিস, যেমন চাবি, বিল, পাসওয়ার্ড মনে রাখার চেষ্টা করা মস্তিষ্ককে অহেতুক ক্লান্ত করে তোলা। আরিয়ান তার ডেস্কের দিকে তাকালো। কাগজের স্তূপ, ছড়ানো ছিটানো কলম আর জট পাকানো তার। সে অনুভব করল, বাইরে যেমন ভেতরেও তেমন। যদি তার ঘর অগোছালো থাকে, তবে তার চিন্তাভাবনাও অগোছালোই থাকবে। সে তৎক্ষণাৎ কাজে লেগে পড়ল। সে প্রত্যেকটা জিনিসের জন্য একটা ডেজিগনেটেড প্লেস বা নির্দিষ্ট জায়গা তৈরি করল। দরজার কাছে একটা ছোট হুক চাবির জন্য, ডেস্কের ওপর একটা হোল্ডার কলমের জন্য। আর সবথেকে বড় শিক্ষা, লিখতে শুরু কর। যা কিছু মাথায় আসবে তা মনে রাখার বদলে কাগজ বা কোনো অ্যাপে লিখে ফেলুন। যেমনই সে পরের দিনের কাজের তালিকা নোটবুকে লিখল, তার মনে হলো মাথা থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। মস্তিষ্ককে এখন আর ভুলে যাওয়ার ভয় পেতে হচ্ছে না, কারণ সবকিছু কাগজে নথিবদ্ধ আছে। অধ্যায় 3, অগ্রাধিকার নির্বাচন এবং ডিসিশন ফ্যাটিগ। তৃতীয় দিনে আরিয়ান তার জীবনের সবথেকে বড় দুর্বলতার কথা জানতে পারল, ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে বিকেল হতে হতে আপনারা ছোটখাটো সিদ্ধান্ত নিতেও বিরক্ত বোধ করেন? লেখক জানাচ্ছেন যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটি ব্যাংক ব্যালেন্সের মতো। প্রতিবার যখন আপনি ঠিক করেন যে কি জামা পরব, কি খাবো বা কোন ইমেলের জবাব আগে দেব, আপনার ব্যালেন্স কমতে থাকে। লেখক একজন প্রফেসর আর জারের গল্প শুনিয়েছেন। যদি আপনি একটি জারে আগে বালি আর ছোট ছোট পাথর দিয়ে ভরে দেন, তবে বড় পাথরগুলোর জন্য জায়গা থাকবে না। কিন্তু যদি আপনি আগে বড় পাথরগুলো রাখেন, তবে বালি নিজেই ফাঁকা জায়গায় জায়গা করে নেবে। আরিয়ান তার কাজগুলোকে ভাগ করল।
1. বড় পাথর বা বিগ রক্স, সেই কাজগুলো যা ক্যারিয়ার বা জীবনে বড় পরিবর্তন আনে। 2. বালি ও ছোট পাথর, সাধারণ ইমেল, কল আর বাড়ির ছোটখাটো কাজ। পরদিন সকালে আরিয়ান অফিসে গিয়েই সবার আগে তার বড় পাথরটি হাতে নিল, সেই কঠিন প্রজেক্ট যা কয়েক সপ্তাহ ধরে আটকে ছিল। সে ফোন ড্রয়ারে বন্ধ করে রাখল। 2 ঘন্টা পর যখন কাজটা শেষ হলো, সে যে মানসিক শান্তি পেল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অধ্যায় 4, তালিকার শক্তি এবং মানসিক শান্তি। চতুর্থ অধ্যায়টি ছিল লিস্ট বা তালিকার শক্তিকে স্বীকার করুন। আরিয়ানের মনে হয়েছিল লিস্ট বানানো তো বাচ্চাদের কাজ, কিন্তু ড্যানিয়েল লেভিটিন এটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বুঝিয়েছেন। তিনি বললেন যে অসম্পূর্ণ কাজ আমাদের মস্তিষ্কে একটা লুপের মতো ঘুরতে থাকে, যাকে বলা হয় জাইগার্নিক এফেক্ট। এই লুপ আমাদের শান্তি কেড়ে নেয়। আরিয়ান এখন আলাদা আলাদা লিস্ট বানানো শুরু করলো। ডেইলি টু ডু লিস্ট, যা আজ শেষ করতেই হবে। পেন্ডিং লিস্ট, যে কাজগুলো আগামী কয়েক সপ্তাহে করতে হবে। উইশ লিস্ট, সেই স্বপ্নগুলো যা সে ভবিষ্যতে পূরণ করতে চায়। সে দেখল লিস্ট বানানোর ফলে তার উৎকণ্ঠা, অ্যাংজাইটি অনেক কমে গেছে। এখন সে যখন রাতে ঘুমায়, তার মস্তিষ্ক এটা ভেবে ছটফট করে না যে কাল কি করতে হবে। সে জানে যে তার ডায়েরিতে সবকিছু সুরক্ষিত লেখা আছে। সে তার বন্ধু আদিত্যকে বলল, ভাই, লিস্ট বানানো মানে শুধু ম্যানেজমেন্ট নয়, এটা মস্তিষ্কের থেরাপি। অধ্যায় 5, শ্যাডো ওয়ার্ক, সময় ও শক্তির অদৃশ্য চোর। এক রাতে আরিয়ান একটা চমকপ্রদ শব্দ নিয়ে পড়ল, শ্যাডো ওয়ার্ক। এগুলো সেই কাজ যা আমাদের করতে তো হয়, কিন্তু কেউ আমাদের এর জন্য টাকা দেয় না, আর এই কাজের কোনো গুরুত্বও কেউ দেয় না। যেমন ব্যাংকের ফর্ম ফিল আপ করা, ট্রাভেল টিকিট বুক করা, গ্যাস সিলিন্ডার ট্র্যাকিং করা, বা ঘন্টার পর ঘন্টা অনলাইন শপিং সাইটে বেস্ট ডিল খুঁজে বেড়ানো। আরিয়ান বুঝতে পারল সে সারাদিনে অন্তত 2-3 ঘন্টা এমন সব কাজে নষ্ট করে যা তাকে ক্লান্ত করে দেয়। লেখক পরামর্শ দিলেন ব্যাচ সিমিলার টাস্কস। আরিয়ান নিয়ম করল, সে পুরো সপ্তাহের সব বিল রবিবার সকালে একবারে মেটাবে। সে প্রতিদিন একটু একটু করে সময় নষ্ট করবে না। এই একটি পরিবর্তন তাকে প্রতিদিন অন্তত 1 ঘন্টা বাড়তি সময় এনে দিল, যা সে এখন তার স্বাস্থ্য আর জিমে দিতে পারে। অধ্যায় 6, ক্যাটাগরির জাদু, জিনিসকে সঠিক খাঁচায় রাখা। বইটির শেষ অংশ ছিল ক্যাটাগরাইজেশন বা শ্রেণীকরণ। লেখক বুঝিয়েছেন যে আমাদের মস্তিষ্ক তথ্যকে ফাইলের মতো জমা রাখে। যদি আপনার ফাইলগুলো অগোছালো থাকে, তবে তথ্য খুঁজতে অনেক পরিশ্রম হবে। আরিয়ান এটি তার ডিজিটাল লাইফে প্রয়োগ করলো। সে তার কম্পিউটারের ডেস্কটপ পরিষ্কার করলো। সে আলাদা আলাদা ফোল্ডার বানালো, পার্সোনাল, অফিস, ফাইন্যান্স, আইডিয়াজ। সে তার আলমারিকেও শ্রেণীবদ্ধ করলো। এখন সকালে অফিসের জামা খুঁজতে তার 10 সেকেন্ডের বেশি সময় লাগে না। সে অনুভব করলো যখন তার বাইরের পরিবেশ গোছানো হয়ে গেল, তখন তার চিন্তাভাবনাও পরিষ্কার হতে শুরু করলো। এখন সে মিটিংয়ে অনেক ভালো পরামর্শ দিতে পারছে, কারণ তার ভাবনাগুলো এখন আর জট পাকানো নেই। বইটি শেষ করার সাথে সাথে আরিয়ান বুঝতে পারল যে এই যাত্রাটি শুধু একটি বই পড়ার ছিল না, বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার ছিল। আজকের আরিয়ান আর অফিস থেকে খিটখিটে মেজাজে বাড়ি ফেরে না। তার হাতে সময় আছে নিজের পরিবারের জন্য, নিজের শখের জন্য, আর সবথেকে গুরুত্বপূর্ণ, নিজের জন্য। বন্ধুরা, দ্য অর্গানাইজড মাইন্ড আমাদের শেখায় যে আমরা পৃথিবীকে বদলাতে পারবো না, আমরা তথ্যের এই বন্যাকেও আটকাতে পারবো না, কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে এমন একটা ফিল্টার বানাতে পারি যা শুধু সেটুকুই ভেতরে আসতে দেবে যা আমাদের জন্য প্রয়োজনীয়। তাহলে আজ আপনি কোন বড় পাথরটি তুলতে চলেছেন? আপনি কি আজ আপনার ডেস্ক পরিষ্কার করবেন, নাকি আজই আপনার জীবনের প্রথম টু ডু লিস্ট বানাবেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর যদি আরিয়ানের এই গল্প এবং ড্যানিয়েল লেভিটিনের এই শিক্ষা আপনাদের ভালো লেগে থাকে, তবে বুকেজ বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, একটি সুসংগঠিত মস্তিষ্কই একটি সফল জীবনের ভিত্তি। শুনতে থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।